সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কেননা আমরাও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের যে টপিকটি রয়েছে, অর্থাৎ ইউনিট 1 লেসন 2 এর প্রোনাউন। তোমরা জানো এর আগে আমি পার্টস অফ স্পিচ এর নাউন সম্পর্কে আলোচনা করেছি। যারা এখন এই ক্লাসটি দেখোনি তোমরা ক্লাসটি দেখে আসতে পারো এবং একই সাথে এই ক্লাসের মাধ্যমে তোমাদের প্রোনাউন সম্পর্কিত যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো, তোমাদেরকে ইন ডিটেইলস আমি ভিডিওতে বুঝিয়ে থাকি, অর্থাৎ তোমাদের কোনো প্রাইভেট টিউটর বা অন্য কারোর প্রয়োজন হবে না। তাই ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই ধৈর্য ধরে তোমাদেরকে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। যদি তুমি ধৈর্য ধরে ভিডিওটি না দেখতে পারো তাহলে আমি বলবো তুমি এখনই ভিডিওটি ছেড়ে চলে যাও। তো দেখো, তোমাদেরকে প্রোনাউন বুঝতে হলে প্রথমে তোমাকে প্রোনাউন শব্দটি কি নিয়ে গঠিত এটা তোমাকে আগে সুন্দরভাবে বুঝতে হবে। তো দেখো, প্রোনাউন শব্দটি গঠিত হয়েছে প্রো এবং নাউন নিয়ে। এখন নাউন বলতে কি বুঝো? নাউন বলতে আমরা বুঝি অর্থাৎ কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। এখন নাউনের আগে যে পুরো বসছে এই পুরোটার আলাদা একটা মিনিং রয়েছে। তো এই পুরো শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি, অর্থাৎ নাউনের প্রতিনিধি বা নাউনের হয়ে যা বসে তাকে আমরা কি বলবো? প্রোনাউন বলবো। দেখো, আমি এখানে সুন্দর করে লিখে দেওয়ার চেষ্টা করেছি। প্রোনাউন শব্দের প্রো অংশটি প্রক্সি বা প্রতিনিধি নির্দেশ করে, অর্থাৎ আরেকজনের হয়ে বসে। মূলত প্রোনাউন শব্দটি এমন একটি শব্দ যা নামের পরিবর্তে ব্যবহৃত হয়। তাহলে তোমরা বুঝে গেলা যে প্রোনাউন আসলে কাকে বলে এবং এই নাউনের আগে প্রোনাউন শব্দটা কেন বসেছে, প্রো শব্দটা কেন বসেছে। এখানে প্রো শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি এবং নাউন শব্দের অর্থ হচ্ছে নাম। অর্থাৎ নাম না বসে যদি এখানে তার প্রতিনিধি বসে তবে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো হচ্ছে প্রোনাউন। মনে করো তোমাকে কেউ একজন দাওয়াত দিয়েছে কোন একটি অনুষ্ঠানে, সেখানে তুমি না গিয়ে তুমি তোমার বন্ধুকে পাঠিয়েছো। তো দেখো, তোমার হয়ে তোমার বন্ধু যখন দাওয়াতটি খেতে যাচ্ছে তখন কিন্তু সে আর তুমি থাকলা না, সে আলাদা একটা রূপ হিসেবেই গেল, অর্থাৎ তোমার প্রতিনিধি হিসেবেই গেল। কিন্তু একই জিনিস হইল, অর্থাৎ তোমাকে দাওয়াত দেওয়াতে সে গেল, তুমি দাওয়াতটা কিন্তু গ্রহণ করলা। তো এরকমই, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটি ব্যবহৃত হয় সেটিকে আমরা কি বলবো? প্রোনাউন বলবো। দেখো, আমি এখানে আলাদাভাবে লিখে দিয়েছি প্রোনাউন কাকে বলে। প্রোনাউন হলো এমন একটি শব্দ যা বিশেষ্য অর্থাৎ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। এটি সাধারণত ব্যক্তি, বস্তু, স্থান, ধারণাকে নির্দেশ করে। দেখো, তোমাদের ইউনিট 1 এর লেসন 2 তে প্রোনাউন সম্পর্কিত যে প্রথম তোমাদের এরকম ধরনের পাবা তোমরা, অর্থাৎ বইটি তোমরা পেয়ে যাবা। তো দেখো, এরকম বইতে তোমরা এরকম পাবা, যেটা তোমাদের 4 পেজে পেয়ে যাবা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের। তো আমি যেটা করেছি, তোমাদের এই যে লেসনটা যেহেতু এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, সেটা এখানে কেটে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা দেখতে পাচ্ছ, লুক অ্যাট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেক্সট। তোমরা একটু খেয়াল করে দেখো সেন্টেন্সটা, মিস্টার আহমেদ ইজ রিডিং আ বুক, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখো, এখানে বুকটা হচ্ছে একটা নাউন, আর এখানে এই দেখো এই বুকের পরিবর্তে ইট ব্যবহৃত হয়েছে, সুতরাং ইটটা হচ্ছে প্রোনাউন। কেননা দেখো, আমরা নাউনের পরিবর্তে যেটি ব্যবহৃত হয় সেটাকে আমরা প্রোনাউন বলি। দেখো, তোমাদের আরো একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। মিস্টার আহমেদ অর্থাৎ মিস্টার আহমেদ একজন ব্যক্তি, ইজ রিডিং আ বুক অর্থাৎ একটি বই পড়ছে। এখন দেখো, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখো, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, এখানে কি ভেরি ইন্টারেস্টিং? মিস্টার আহমেদ ভেরি ইন্টারেস্টিং নাকি বুক ভেরি ইন্টারেস্টিং বলো তো? হ্যাঁ, এখানে বুকটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং, সুতরাং এই ইটটা ব্যবহৃত হয়েছে এই বুকের পরিবর্তে। সুতরাং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বুক এখানে নাউন হইলেও ইট এখানে প্রোনাউন, কেননা এটি বুকের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। ঠিক একইভাবে পরের সেন্টেন্সটি একটু খেয়াল করো বা লক্ষ্য করো। এখানে তোমাদের রয়েছে স্টুডেন্টস অফ দিস স্কুল, অর্থাৎ এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আর ভেরি ডিসিপ্লিনড, অর্থাৎ তারা নিয়ম মানে নিয়মবর্তীশীল আর কি। তো দেখো, এখানে দে ওয়াল স্টে ইন দ্য হোটেল, তারা কোথায় থাকে? হোস্টেলে থাকে। আচ্ছা, হোস্টেল নট হোটেল। তো দেখো, এখানে এই দেটা যে ব্যবহৃত হইলো, দে একটা প্রোনাউন। তো এই দেটা কাদের বিরুদ্ধে মানে কাদের আহ, বিপরীতে বসলো, অর্থাৎ কার পরিবর্তে বসলো? এই স্টুডেন্টের পরিবর্তে কিন্তু বসলো। অর্থাৎ দে বলতে আমরা এখানে কি বুঝছি? দে বলতে আমরা এখানে স্টুডেন্টকেই বুঝছি। সুতরাং এখানে স্টুডেন্টটা নাউন হইলেও দেটা হবে হচ্ছে প্রোনাউন। দেখো, তোমরা আরেকটু সুন্দরভাবে খেয়াল করে দেখো, এখানে তোমার এটা তুমি যদি বারবার এখানে ব্যবহার করো স্টুডেন্ট স্টুডেন্ট স্টুডেন্ট, তাহলে শুনতে খারাপ লাগে। যেমন তুমি বলো যেখানে স্টুডেন্টস অফ দ্য স্কুল আর ভেরি ডিসিপ্লিনড, স্টুডেন্টস ওয়াল স্টে ইন দ্য হোস্টেল। যদি এভাবে বলো তাহলে বারবার যদি তুমি নাউনটাকে বলো তবে তোমাদের যে পড়ার যে ধরনটা ওটা একটু বিরক্তি চলে আসতে পারে। সেই কারণে আমরা মূলত নাউনের পরিবর্তে ব্যবহার করি হচ্ছে প্রোনাউন। তাহলে দেখো, স্টুডেন্টের প্রোনাউন এখানে দে বসেছে। আমি বারবারই বলছি কেননা আমি চাই তোমরা জিনিসটি বা টপিকটি সুন্দরভাবে শিখে নিতে পারো। তো এরপরে দেখো, সি নাম্বার তোমাদের আরো একটি উদাহরণ দেওয়া আছে, তোমাদের বই থেকে আমি উদাহরণটা নিয়েছি। তো তোমরা এখানে একটু খেয়াল করো, দ্য গেম টিচার
asked player to go to the field in the afternoon. তো দেখো, but nobody was there. দ্য গেম টিচার, অর্থাৎ যিনি গেম নিয়ে দেখাশোনা করেন, উনি বলেছিল প্রত্যেক প্লেয়ারকে যে বিকালবেলা যেন তারা মাঠে থাকে। বাট নো বডি ওয়াজ দেয়ার, কিন্তু কেউ এখানে মাঠে ছিল না। এখন দেখো নো বডি, এই নো বডিটা কাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে বা কাদের বিপরীতে ব্যবহৃত হয়েছে? দ্য গেম টিচারের পরিবর্তে নাকি প্লেয়ারের পরিবর্তে? বলো। এখানে দেখো নো বডি, কেউ আসেনি, তা কাদের আসার কথা ছিল? প্লেয়ারদের আসার কথা ছিল। তো প্লেয়াররা যেহেতু নাউন, সুতরাং এর পরিবর্তে যে নো বডি বসছে এটি হবে একটি প্রোনাউন। তাহলে আমরা দেখতে পাইলাম নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে প্রোনাউন। তো প্লেয়ার্সের প্রোনাউন হচ্ছে নোবডি এই সেন্টেন্সে। এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে, দেখো তোমাদের এখানে নোটে বলা হচ্ছে যে হিয়ার ইট রেফার্স টু এ বুক, মানে ইট বলতে এখানে তোমাদের বোঝানো হয়েছে। তো এটা তোমরা একটু দেখে নিবা। এরপর দেখো তোমাদের বি নাম্বার পার্ট। দেখো বি নাম্বার পার্টটা তোমাদের এখানে মুখস্থ করতে হবে অবশ্য, কারণ দেখো প্রত্যেকটা এখানে দেখতে পাচ্ছ যে ছকটা দেখতে পাচ্ছ, সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম এবং পসেসিভ ফর্ম, এই যে তিনটা ফর্ম দেখতে পাচ্ছ, এই তিনটা ফর্মই কিন্তু প্রোনাউন। এখন প্রোনাউন দেখো প্রথমে ব্যবহৃত হতে পারে, মধ্যখানে ব্যবহৃত হতে পারে, আবার শেষেও ব্যবহৃত হতে পারে। তো প্রোনাউন যেহেতু তিন জায়গায় ব্যবহৃত হতে পারে, সুতরাং এটার তিনটা ফর্ম থাকতে পারে। তোমরা একটু লক্ষ্য করো, যখন সাবজেক্টিভ ফর্ম হিসেবে বসে তখন কিন্তু এটি একদম সেন্টেন্সের প্রথমে বসে। যেমন আই হ্যাভ এ ক্যাট, এটা তুমি লিখলা। তো দেখো এখানে যে আইটা ব্যবহার করছো, এই যে আই, এই আইটা যে তুমি ব্যবহার করছো এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছো, সুতরাং আইটা কি হবে? সাবজেক্টিভ ফর্ম। অর্থাৎ সাবজেক্ট হিসেবে যেসব প্রোনাউনগুলো ব্যবহৃত হয় সেগুলোকে আমরা বলবো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম প্রোনাউন। তো এখানে দেখো সাবজেক্টিভ ফর্ম প্রোনাউন কি কি রয়েছে একটু খেয়াল করো। সাবজেক্টিভ ফর্মে রয়েছে আই, উই, ইউ, দে, হি, শি, ইট, এটা তোমাকে একটু মুখস্থ করতে হবে। আর অবজেক্টিভ ফর্ম অর্থাৎ আমাকে দিল, আমাদের ইত্যাদি অবজেক্টিভ ফর্ম অর্থাৎ অবজেক্ট হিসেবে যেটা ব্যবহৃত হয় সাবজেক্ট সম্পর্কে যেটা বর্ণনা করার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, এক্ষেত্রে মি, তারপর আস, ইউ, দেম, হিম, হার, ইট, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এখন দেখো পজিটিভ ফর্মটা আসলে কি? পজিটিভ ফর্ম হচ্ছে মালিকানা বোঝায়, যেমন মাই, আমার, মাইন, আমার, বা আওয়ার, আমাদের, ইয়োর, তোমাদের, দেয়ার, তাদের, হিজ, তার, হার, তার। এখানে দেখো প্রত্যেকটা কিন্তু মালিকানা বোঝাচ্ছে। তো এখানে মালিকানা যদি বোঝায় তবে সেক্ষেত্রে আমরা এই প্রোনাউনগুলো ব্যবহার করি। তবে একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, তোমরা কখনো এরকম লম্বালম্বি মুখস্থ করবে না, তোমরা আরে মুখস্থ করবা। যেমন আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইয়োর, তারপর কি দে, দেম, দেয়ার, হি, হিম, হিজ, তারপর কি শি, হার, তারপর ইট, ইটস, এইভাবে মুখস্থ করবা। তাহলে তোমরা বুঝে যাবা যে সাবজেক্ট হিসেবে কিভাবে ব্যবহৃত হয়, অবজেক্ট হিসেবে কিভাবে ব্যবহৃত হয় এবং পজিটিভ হিসেবে কিভাবে ব্যবহৃত হয়। এই ছকটা তোমাদের মুখস্থ করতে হবে, এছাড়া আর কোনো কিছুই নাই। তারপর দেখো সি নাম্বার পার্টে তোমাদের যেটা রয়েছে, এখানে তোমাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে। এখানে তোমরা একটু খেয়াল করো তো যে সেন্টেন্স দুইটা দেওয়া রয়েছে, এই সেন্টেন্সটাতে তোমার প্রোনাউনটা আসলে কি? তো তোমাদেরকে আমি একটু এখানে করিয়ে দিচ্ছি। দেখো প্রথম সেন্টেন্সটা, মাই ব্রাদার ইজ হেলথি, হি ওয়েটস 75 কেজি। তো দেখো মাই ব্রাদারের পরিবর্তে ব্যবহৃত হয়েছে হি পরের সেন্টেন্সে। অর্থাৎ এই যে তোমার ফুল স্টপ পর্যন্ত একটি সেন্টেন্স এবং ফুল স্টপের পরে হচ্ছে আরো একটি সেন্টেন্স। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মাই ব্রাদারের পরিবর্তে তোমার ব্যবহৃত হয়েছে হচ্ছে হি, সুতরাং হি এখানে একটা প্রোনাউন। ঠিক একইভাবে তুমি যদি লক্ষ্য করো পরের সেন্টেন্সটা, মিস শিলা ওয়ার্কস ইন আ ব্যাংক, শি হ্যাজ বিন ডুইং দিস জব ফর লাস্ট 15 ইয়ার্স। এখানে দেখো মিস শিলার পরিবর্তে ব্যবহৃত হয়েছে হচ্ছে শি। তাহলে আমরা বুঝলাম যদি পুরুষ হয় সেক্ষেত্রে আমরা প্রোনাউন ব্যবহার করব হি, আর যদি মহিলা হয় তবে সেক্ষেত্রে আমরা প্রোনাউন ব্যবহার করব তাদের পরিবর্তে শি। এতটুকুই তোমাদের এখানে বোঝানো হয়েছে। আশা করি এতটুকু তোমরা জানো এবং বুঝবা। তবে একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এই হি এবং শি শুধুমাত্র যে মানুষ বোঝায় তা কিন্তু না, হি এবং শি ক্ষেত্র বিশেষে অ্যানিমালদেরকেও বোঝায়, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন এখানে লেখা আছে দেখো, বাট দে অফেন্স রেফার্স টু অ্যানিমাল, অর্থাৎ হি এবং শি অ্যানিমালের ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে সচরাচর ব্যবহার হয় এবং এটা কনটেক্সটের উপর বা লেখার উপর বেস করে নির্ভর করে। তো দেখো তোমাদের জন্য একটু জটিল মনে হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। তারপরে তোমরা 1 থেকে 2 বার এই ভিডিওটা একটু দেখার চেষ্টা করো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো তোমাদের ডি নাম্বারে যেটা রয়েছে আমি এখানে লিখে দিয়েছি, ডি নাম্বারের আনসারও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখো নাও ইউজ পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনগুলা? যেগুলো হচ্ছে তোমার নিজের, হ্যাঁ, মানে সাবজেক্ট হিসেবে যেগুলো ব্যবহৃত হতে পারে। তো এখানে দেখো পার্সোনাল প্রোনাউন এখানে ব্যবহার করতে গেলে তোমাদের এখানে একটা টেক্সট দেওয়া রয়েছে, যেমন টেক্সট আমি এখানে তোমাদের একটু দেখাচ্ছি। দেখো
মারুফ ফাদার্স ইজ এ বিজনেসম্যান, হি হ্যাজ বিন ইন বিজনেস ফর অ্যাবাউট 15 ইয়ার্স। তো এই হিটা কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে? এই হিটা ব্যবহৃত হয়েছে মারুফের পরিবর্তে, মারুফস ফাদার অর্থাৎ মারুফের বাবা, মারুফের পরিবর্তে নয় কিন্তু মারুফস ফাদার শব্দের অর্থ এখানে বোঝাচ্ছে মারুফের বাবা। তারপরে দেখো কারেন্টলি, দেখো কারেন্টলি বর্তমানে ইন হিজ ফার্ম দেয়ার আর 20 পিপল ওয়ার্কিং ফুল টাইম, অর্থাৎ 20 জন লোক কাজ করতেছে। হি হ্যাজ 3 চিলড্রেন, তার কয়টা সন্তান রয়েছে? তিনজন সন্তান রয়েছে। এখানে হি বলতে কাকে বোঝাচ্ছে বলতো? হি বলতে এখানে বোঝাচ্ছে কিন্তু এই যে মারুফস ফাদার, মারুফের বাবাকে বোঝাচ্ছে। ঠিক একইভাবে দেখো হু আর গোয়িং টু স্কুল, যারা স্কুলে যাচ্ছে, মারুফ ইজ হিজ সেকেন্ড চাইল্ড। তাহলে মারুফ হচ্ছে মারুফের বাবার কত নাম্বার সন্তান? 2 নাম্বার সন্তান। সুতরাং এখানে হিজ ব্যবহার করেছে, অর্থাৎ হিজ তার, মারুফ হচ্ছে অর্থাৎ মারুফের বাবার কত নম্বর সন্তান? 3 নম্বর সন্তান। যেহেতু মালিকানা বোঝাচ্ছে, যেহেতু ওই সন্তানের জন্মদাতা পিতাই হচ্ছে মারুফের বাবা, সুতরাং মারুফের বাবার ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করবো? হিজ, যেটা এখানে পজিটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হইবে। তারপরে দেখো দি ইয়াংগেস্ট অ্যান্ড এল্ডেস্ট আর বোথ হিজ ডটার, এবং দুইজনই তার কি? কন্যা। তো বুঝতেই পারতেছো এইভাবে তোমাদের পার্সোনাল প্রোনাউনটা ব্যবহৃত হবে। এবং ই নাম্বারটা দেখো তোমাদের শেষ পার্ট, ই নাম্বার পার্টে তোমাদের এরকম একটা ছক দেওয়া রয়েছে। ই নাম্বার পার্টটা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেট ইউজ প্রোনাউন ইন দেয়ার পজিটিভ ফর্ম। আমি বলছিলাম না পজিটিভ ফর্ম যেগুলো মালিকানা বোঝায়। তো দেখো দিস ইজ আওয়ার স্কুল, দেখো মালিকানা বোঝাচ্ছে, অর্থাৎ স্কুলে মালিকানা বা অংশীদার, এক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে আমরা পজিটিভ প্রোনাউন ব্যবহার করি। তো দেখো দিস ইজ আওয়ার স্কুল, এটা হয় আমাদের স্কুল। তো আমাদের স্কুল মানে কি? এই স্কুলের অংশীদার আমরা না? তাহলে আওয়ারটা এখানে কি হবে? আওয়ারটা এখানে পজিটিভ প্রোনাউন হবে। এরপরে সেন্টেন্সটা লক্ষ্য করো, হু ইজ ইয়োর ব্রাদার, তোমার ভাই কে? এই যে তোমার ভাই এখানে নিজের আত্মীয় সম্পর্কে অর্থাৎ রক্ত সম্পর্কে বোঝাচ্ছে, নিজের বোঝাচ্ছে। তাহলে ইয়োরটা এখানে কি হবে? ইয়োরটা হবে একটা পজিটিভ প্রোনাউন। এরপরে দেখো পরের সেন্টেন্সটা খেয়াল করো, শেষের সেন্টেন্সটা তোমাদের যেটা রয়েছে, ডু ইউ নো হোয়ার মাই পেন, আমার কলম। এই কলমের মালিকটা কে বলতো? এই কলমের মালিক হচ্ছে আমি, সুতরাং মাই পেন, এই মাইটা হবে একটা পজিটিভ প্রোনাউন। ঠিক একইভাবে দেখো ইয়োর্স, হার, হিজ, আওয়ার ইত্যাদি পজিটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। যেমন দিস ইজ মাই বুক, দ্যাট ইজ ইয়োর্স, অর্থাৎ অপরের মালিকানা। দিস ইজ মাই বুক, এটা হচ্ছে আমার বই, আর এটা হচ্ছে ওইটা হচ্ছে তোমার বই। দিস টয়েস আর হার্স, এই খেলনাগুলো তার। তারপর কি দিস বাইসাইকেল ইজ হিজ, এই বাইসাইকেলটি তার। দেখো প্রত্যেকটা কিন্তু মালিকানা বোঝাচ্ছে এবং প্রত্যেকটা কিন্তু একটা পজিটিভ ফর্ম। দিস গার্ডেন ইজ আওয়ার, এই বাগানটি হচ্ছে আমাদের। তো এটা হচ্ছে মালিকানা বোঝাচ্ছে। তো তোমরা বুঝতেই পারতেছো যে এটা মালিকানা বোঝাচ্ছে। এবং তোমাদের যে পরবর্তীতে তোমাদের যে শূন্যস্থান রয়েছে সেটা আমি পূরণ করে দিয়েছি। দেখো আফটার রিটায়ারমেন্ট, মিস্টার কামাল ইজ লিভিং ইন হিজ ওন ভিলেজ, তার নিজের গ্রামে। তো দেখো এই হিজটা এখানে কি প্রোনাউন হবে? হিজটা হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন, কারণ তার নিজের গ্রাম, সে নিজের গ্রামে বসবাস করছে, মালিকানা বোঝাচ্ছে। সুতরাং এখানে হিজটা হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন। হি লিভস উইথ হিজ ওয়াইফ হু হ্যাজ অলসো রিটায়ার্ড ফ্রম হার জব, অর্থাৎ তার যে জবটা ছিল সেখান থেকে রিটায়ার করছে। তো এখানে দেখো তার এখানে এই হারটা বলতে কাকে বোঝাচ্ছে? এই মিস্টার কামালকে বোঝাচ্ছে। দেখো তো এই হারটা বলতে কি মিস্টার কামালকে বোঝাচ্ছে? না, হারটা বলতে কিন্তু কোনোভাবেই হারটা বলতে কোনোভাবেই কিন্তু মিস্টার কামালকে বোঝাচ্ছে না। কেন বোঝাচ্ছে না জানো? কারণ হার বলতে এখানে আমরা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে এখানে দেখো এখানে লেখা আছে হি লিভস উইথ হিজ ওয়াইফ, তাহলে এখানে হারটা মূলত তার ওয়াইফের পরিবর্তেই ব্যবহৃত হয়েছে। তারপর দেখো দেয়ার চিলড্রেন লিভ ইন বগুড়া, অর্থাৎ তাদের যে সন্তান রয়েছে তারা কোথায় বসবাস করে? বগুড়ায় বসবাস করে। এখানে দেখো দেয়ার বলতে কি শুধুমাত্র কামাল সাহেবকে বুঝিয়েছে বা তার স্ত্রীকে? না, এখানে দেয়ার বলতে দুইজনকেই বুঝিয়েছে, অর্থাৎ তাদের, অর্থাৎ এটাও কিন্তু একটা পজিটিভ প্রোনাউন। দেখো কামাল এবং ওয়াইফকে একত্রে বোঝানোর ক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করছি। তো এইভাবে দেখো পরবর্তীতে দেয়ার ব্যবহৃত হয়েছে, অর্থাৎ তাদেরই সন্তান, তাদের সব, তাদের নিজের ফ্যামিলি ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে দেখো একটু সামারি করে তোমাদের যদি বলি, তাহলে নাউনের পরিবর্তে যেটি ব্যবহৃত হয় সেটিকে আমরা প্রোনাউন বলবো। প্রোনাউন মূলত নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। নাউনের বারবার ব্যবহার এড়ানোর ক্ষেত্রে আমরা প্রোনাউন ব্যবহার করতে পারি, এবং প্রোনাউনের ক্ষেত্রে আমরা পজিটিভ প্রোনাউন সম্পর্কে একটু বিস্তারিত জানলাম। এবং একই সাথে আমরা যে ছকটা দেখলাম, যে ছকটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো এটাই ছিল তোমাদের প্রোনাউন সম্পর্কিত আলোচনা। আশা করি তোমরা একটু অল্প হইলেও ভিডিওটার মাধ্যমে তোমরা কিছু শিখতে পেরেছো। তো যারা একেবারে কোনো কিছু শিখতে পারোনি তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে স্যার কিছুই বুঝি নাই, আপনি আমার বুঝান। তাহলে আমি ভিন্ন ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আর যারা বুঝেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমাদের এই চ্যানেলটি অনেক উপকারে আসছে, তাই তোমাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে।
তো দেখো, ১ম এ তোমরা হয়তো ভিডিওটা দেখলে কোনো কিছুই হয়তো বুঝতে পারবা না। প্রথমত এরকম মনে হইতেই পারে। অস্বাভাবিক কোনো কিছু না। যেহেতু তোমরা ছোট এখনো আছো। তো তোমাদের বলব যে তোমরা ন্যূনতম ২ থেকে ৩ বার ভিডিওটা দেখলেই কিন্তু প্রোনাউন সম্পর্কে তোমার আর লাইফে কখনোই সাফার করতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। একই সাথে যারা যে সকল আ শিক্ষকবৃন্দ এবং আমার অভিভাবকবৃন্দ যারা ভিডিওটি দেখলেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।